সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা। আমি গত ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 3-এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আমরা চলো আজকে আবার বাকি কিছু অঙ্ক নিয়ে আলোচনা করি। তোমাদের কাছে নিশ্চয়ই খাতা কলম রয়েছে, তোমরা শুরু করো। তো আজকে আমরা শুরু করব 17 নম্বর অঙ্ক থেকে। 17 নম্বর অঙ্কটি দেখো। বলছে একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে, এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ আছে 2.5 মিটার। হলে দূরত্ব কত? তো দেয়া আছে কত দেখো, লিখি। দেওয়া আছে চৌবাচ্চার গভীরতা, তাই না? চৌবাচ্চার গভীরতা না এটা? চৌবাচ্চার গভীরতা 2.56 মিটার। চৌবাচ্চার প্রস্থ 2.5 মিটার এবং চৌবাচ্চাটিতে পানি ধরে 1 লিটার এবং বাচ্চার পানি ধরে কত লিটার দেখো তো? 19,200 লিটার। 1 লিটার সমান 1,000। একের পরে 1 লিটার হলো তোমার, যদি ঘন সেন্টিমিটারে করো তাহলে আমাদের কি করতে হবে জানো? দরকার নেই, এটা মিটারেও করা যাবে, লিটারেও করা যাবে। তো মনে করি চৌবাচ্চার পিছে এসে আমাদের চেয়েছে দৈর্ঘ্য। মনে করি চৌবাচ্চার দৈর্ঘ্য কত আছে দেখি তো। মনে করি চৌবাচ্চার দৈর্ঘ্য মিটার। তাহলে চৌবাচ্চার আয়তন কত? চৌবাচ্চার আয়তন হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। সুতরাং চৌবাচ্চার আয়তন হলো 2.56 গুণ 5 গুণ ক। এত মিটার দেখো, একটা মিটার, একটা মিটার, একটা মিটার, 3টি মিটার রয়েছে। 3টি মিটার গুণ করলে হবে ঘন মিটার। ঘন মিটার। তবে এগুলো যদি গুণ করা হয়, এগুলোকে গুণ করা হলে দেখো কত হবে। 2.56 2.56 গুণ 2.5 2.5 6.4 গুণ করলে হচ্ছে কত? সমান সমান 6.4 ঘন মিটার। আচ্ছা,
এইবারে আমরা করব, দেখো আমরা জানি 1 ঘনমিটার সমান 1000 লিটার। 1 ঘনমিটার শূন্য জায়গা যদি থাকে, ধরো দৈর্ঘ্যে আছে 1 মিটার, প্রস্থে 1 মিটার, আবার উচ্চতা 1 মিটার, এরকম একটা জায়গা হলে এই জায়গাটাকে বলা হয় 1 ঘনমিটার। এবং 1 ঘনমিটার জায়গায় যদি তুমি পানি রাখো তাহলে 1000 লিটার পানি ধরবে। তাহলে 6.4 গুণ 1000, এটা হবে কি লিটার। যদি ধরি লিটারে প্রকাশ করলে এত হবে, যেহেতু 1 ঘনমিল সমান 1000 লিটার, এটা লিখে দিলাম আমরা। তাহলে এখানে হয় কত, দেখো এই দশমিকের জন্য এই একটা দশমিক আছে, এর জন্য একটা জিরো চলে যাবে, হবে 6 4 আর দুটো জিরো থেকে যাবে, এত এত ক আছে। ও এখানে তো একটি ক আছে, কত দিতেই হবে, ক আছে। এখানেও আমাদের ক কি রয়ে গেছে, এত লিটার, এত লিটার, তাই না? এখন এ লিটার আর এ লিটার কিন্তু একই, তাহলে প্রশ্ন মতে লিখবো এত সমান এত। প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে 6400 ক সমান 19200। এখন ক সমান কত, ক বা ক সমান 19200 ভাগ 0 যদি কাটি আমরা, এটাকে কাটলে কত হয় দেখো তো, 3 4 12 থেকে চলে যায়, 3 8 19, 3 হবে। এটা কাটলে হবে 3। সুতরাং ক সমান 3। এখন দেখো আমাদের দেয়া ছিল চৌবাচ্চার গভীরতা এত, প্রস্থ এত এবং পানি ধুচ্ছে এত। তাহলে আমাদের চেয়েছে কি দৈর্ঘ্য, তো মনে করি চৌবাচ্চার দৈর্ঘ্য ক মিটার, তো চৌবাচ্চার আয়তন কত হবে, দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এত হলো ঘনমিটার। তো এখন 1 ঘনমিটার সমান আবার 1000 লিটার, এই জন্য 1000 দ্বারা গুণ করলে লিটার হয়ে গেল। লিটার করলাম কেন, এখানে যেহেতু লিটার আছে। আবার আমরা এটাকে কিন্তু ঘন সেন্টিমিটার করে, এটাকেও কিন্তু ঘন সেন্টিমিটার করে আবার ঘন মিটারে করতে পারতাম, তাহলে আবার অন্যভাবে হইতো এবং একই অ্যান্সার কিন্তু একই হবে। তো এই এত লিটার, তাহলে এই এত লিটার যে আয়তন, এই আয়তনটাই হলো এই পানিটি। তাহলে এত সমান এত, এখান থেকে ক্যালকুলেশন করলে এত। তাহলে ক আমরা ধরেছিলাম কত, ক ধরেছিলাম আমরা চেয়েছিল দৈর্ঘ্য, তাহলে চৌবাচ্চার দৈর্ঘ্য এত। তো লিখো এখানে, সুতরাং চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, উত্তর 3 মিটার। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো তোমরা। একটু দেখি তো, তোমরা তুলতে পারতেছো কিনা দেখতেছি আমি। নিশ্চয়ই তোমরা তুলতে পারছো এতক্ষণে। তো এখন আমরা পরবর্তী আরেকটি অঙ্ক করি। আমরা করবো 18 নম্বর অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। তো অঙ্কটি মুছে ফেলি, দেখো তো তোমাদের নিশ্চয় হয়ে গেছে এতক্ষণে। আমরা মুছে ফেলি। নম্বর অঙ্কটিতে কি রয়েছে একটু পড়ে নেই। দেখো বলেছে এখানে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। 3 গুণ ভারী মানে কি, তোমরা যদি
একটা গ্লাস নাও, গ্লাসের ভিতরে দুটো গ্লাস নাও, দুটো গ্লাসের একটিতে সমান আকারের গ্লাস দুটো দিতে হবে। তো একটিতে যদি তুমি পানি ধরো, পানি রাখো, আর একটা যদি স্বর্ণ রাখো, যদি পুরোপুরি পানি রাখো, ওই পানির ওজন যদি একটি গ্লাসে 1 কেজি হয়, তাহলে আরেকটি গ্লাস যে নিলাম ওই সমান পরিমাণ যদি তুমি সমান নাও আয়তনের দিক দিয়ে, অর্থাৎ পুরো গ্লাসটাই তুমি স্বর্ণ দিয়ে ভরে দাও, তাহলে যদি আমরা স্বর্ণের গ্লাসটি ওজন করি তাহলে 19.3 কেজি পাবো। যেখানে আমরা পানিটি পাবো কত, 1 কেজি, স্বর্ণ পাবো 19.3 কেজি। বুঝতেই পারতেছো তাহলে সোনা কত ভারী। এই জন্যই সোনা পানিতে কিন্তু ডুবে যায়। পানির মধ্যে ডুববে কোন পদার্থগুলো, যে পদার্থগুলো পানির থেকে ভারী সেগুলো কিন্তু পানির মধ্যে ডুবে যাবে। আবার যেগুলো পানি থেকে হালকা সেগুলো কিন্তু পানিতে আবার ডুববে না, কিছু ডুবে, আংশিক ডুবে, তারপর ভাসমান থাকবে। আবার এরকম যদি হয়, মানে এখানে জিনিসটা আসলে ঘনত্বের উপর ডিপেন্ড করে। পানির থেকে বেশি ঘনত্ব হলে ওগুলো পানির ভিতরে ডুবে যাবে, আর পানি থেকে কম হলে ভেসে থাকবে। আর পানি আর ওই পদার্থের ঘনত্ব যদি সমান হয়, তাহলে ওই পদার্থটা নিমজ্জিত অবস্থায় ভাসবে, অর্থাৎ ডুবেই থাকবে কিন্তু মাটিকে বা তলাকে স্পর্শ করবে না। পানির উপরি পৃষ্ঠকে স্পর্শ করে তো ডুবে ওইভাবেই ভাসতে থাকবে। তো যাই হোক, যেহেতু সোনা অনেক ভারী, এই জন্য কিন্তু সোনা তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ডুবে যায়। তো এখানে বলছে যে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা হলো 2.5 সেন্টিমিটার। তাহলে এই ধরনের বারটির ওজন কত হবে? তাহলে আমরা লিখে দেখো, দেওয়া আছে 18 নম্বরে দেওয়া আছে, স্বর্ণের বারের দৈর্ঘ্য স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, 7.8 সেমি। তারপরে আছে প্রস্থ, স্বর্ণের বারের প্রস্থ হচ্ছে কত, প্রস্থ হচ্ছে 6.4 সেমি, 4 সেমি। স্বর্ণের বারের উচ্চতা, তাই না, উচ্চতা আছে কত, এখানে দেখো তো 2.5 সেমি। তাহলে স্বর্ণের বারের আয়তন কত হবে? আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। কোন জিনিসের আয়তন হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। সুতরাং বারের আয়তন লেখো, আয়তন সমান 7.8 গুণ 4 গুণ 2.5, কি হবে, ঘন হবে, তাই না, ঘন সেমি, অর্থাৎ আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখন এগুলো গুণ করলে কত হয় দেখো, এগুলো গুণ করলে হবে 7.8 গুণন 6.4 গুণন 2.5, 2.5, 124.8, 124.8 ঘন সেমি। তাহলে কথার অর্থ কি, যে আয়তন কি, ওই স্বর্ণের বালতিকে যদি আমরা পানির ভিতরে রাখি তাহলে এতটুকু পানি সে অপসারণ করবে, তাই না, এতটুকু পানি, অর্থাৎ পানির আয়তন হবে এতটুকু। সুতরাং স্বর্ণের বালতি আর ঘন সেমি পানি অপসারণ
করবে। অপসারণ করবে মানে ওই অতটুকু জায়গা সে দখল করবে। তো আমরা জানি কি জানো, 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ভর কত জানো? 1 গ্রাম। আমরা জানি, দেখো আমরা জানি 1 ঘন সেমি বিশুদ্ধ পানির ভর কত গ্রাম? 1 গ্রাম। তাহলে এত ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ভর কত? অতকে 1 দ্বারা গুণ করব। সুতরাং সুতরাং কত? 124.8 ঘন সেমি বিশুদ্ধ পানির ভর হবে যে তোমার কত? 124.8 গুণ 1 গ্রাম। তাহলে 124.8 এত গ্রামই হবে, তাই না? তাহলে এই স্বর্ণের বার যদি পানির সমান ভর হতো, অর্থাৎ কত গুণ না হতো, 1 গুণ হতো, তাহলে হতো এত গ্রাম। যেহেতু স্বর্ণের বার 19.3 গুণ ভারী, লিখতে হবে যেহেতু স্বর্ণের বার 19.3 গুণ ভারী, যেহেতু স্বর্ণের বারের ওজন এত গুণ ভারী, সেহেতু স্বর্ণের বারের ওজন এটাকে আমরা 19.3 দিয়ে গুণ করব। 4.8 গুণ 19.3 এত হবে গ্রাম। এখানে যেহেতু গ্রাম ছিল, এখানে গ্রাম হয়ে যাবে। তো আমরা যদি এটাকে গুণ করি, দেখো 124.8 কে 19.3 দ্বারা যদি গুণ করি, গুণ 19.3, তাহলে হবে 2408 হলো কত? দেখো 2408.67 এত হলো গ্রাম। তো গ্রামেই থাকুক উত্তর। যদি কেজি করি তাহলে আমরা আবার 1000 দিয়ে ভাগ করতে পারি। 1000 দিয়ে, কারণ 1000 গ্রাম হলো 1 কেজি। তো আমরা 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে আবার কিন্তু কেজি হয়ে যাবে। তো এখানে এটি উত্তর আমাদের। তো আমরা লেখো উত্তর, এখানে লিখব উত্তর, একটু জায়গা যেহেতু আছে। উত্তর 2408.67 গ্রাম। আচ্ছা দেখো, অঙ্কটি আগে তুলো, তারপরে আমি আবার একবার বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু তুলো। তো দেখো আবার একবার বলি যে একটি স্বর্ণের বার কেমন হয়? মনে করো এটাই যদি স্বর্ণের বার হয়, ক্যালকুলেটরটাকে আমি যদি স্বর্ণের বার ধরি, তাহলে এর দৈর্ঘ্য হলো এটি, এটি হলো তার দৈর্ঘ্য, এটি হলো তার প্রস্থ, এইটি হলো তার উচ্চতা। সেটি আমাদের এখানে দেয়া আছে। স্বর্ণের বারটার দৈর্ঘ্য আছে কত? 7.8 সেন্টিমিটার, প্রস্থ আছে 6.4, মানে এভাবে আছে 6.4, উচ্চতা মানে এই যে এতটুকু পুরুত্ব, এতটুকু আছে এত সেন্টিমিটার।
তাহলে স্বনির্বারের আয়তন কত হবে? দেখো আমরা জানি আয়তন সমান কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো করলাম, করার পরে এই সংখ্যাটি পেলাম, যেহেতু সবগুলো সেন্টিমিটার তাহলে গুণ করলে কি হবে, ঘন সেন্টিমিটার। তো স্বর্ণের বাটি তাহলে এত ঘন সেন্টিমিটার পানি অপসারণ করবে। এখন অতটুকু পানির ভর কত, যতটুকু পানি অপসারণ করবে ওই পানিটির ভরগুলো হবে কত গ্রাম, কারণ আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ভরই 1 গ্রাম। তাহলে এত ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ভর কত, 1 দ্বারা গুণ করলাম। যেহেতু স্বর্ণের বার এত গুণ ভারী, কার তুলনায়, পানির তুলনায়। এখানে আমরা একটু ওই কথাটা লিখে দেই, স্বর্ণের বার এত গুণ ভারী পানির তুলনায়। দেখো এখানে পানির তুলনায়, পানির তুলনায়, পানির তুলনায়, তাহলে সেহেতু স্বর্ণের বারের ওজন হবে কত, এটাকে আমরা এটাতে গুণ করলে যা হবে ওটাই হবে স্বর্ণের বারের ওজন। তাহলে কত হলো, 2408.67 গ্রাম। এটা যদি আমরা কেজি করতাম তাহলে কিন্তু আমরা আবার 1000 দিয়ে ভাগ দিতাম। তো এই পর্যায়ে আমরা করতে চাচ্ছি, দেখি তো কত আছে, আমরা কোন অঙ্কটি করব, আমরা করব 21 নম্বর অঙ্ক। এবারে আমরা 21 নম্বর অঙ্কটি করি। দেখো 21 নম্বর অঙ্কটি আছে, আয়তকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ ভারী। তো প্রতি বর্গমিটার যদি তুমি 1 টাকা 90 পয়সা দরে ঘাস লাগাও তাহলে তোমার কত কত 10,260 টাকা খরচ হয়। তাহলে প্রতি বর্গমিটার যদি তুমি 2 টাকা 50 পয়সা হিসেবে ওই মাঠের চারদিকে বেড়া দাও তাহলে কত টাকা লাগবে। তাহলে এখান থেকে আমাদের যে জিনিসটি বের করতে হবে, দেখো মাঠটির দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে, তারপরে পরিসীমা বের করতে হবে। পরিসীমা বের করতে হবে। তো পরিসীমা হলো তোমার মোট বেড়ার পরিমাণ। তো ওইটাকে 1 মিটারে খরচ হয় কত, ওটা দিয়ে যদি তোমরা মোট পরিসীমা কত পেলাম সেটাকে গুণ করো তাহলে কিন্তু মোট ব্যয় পেয়ে যাবে। তো এখান থেকে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ বের করার চেষ্টা করছি। দেখো 21 নম্বর অঙ্কতে কি রয়েছে, 21 শুরু করব কিভাবে, দেখো মনে করি এখানে যেহেতু বলছি দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, মনে করি প্রস্থ, মনে করি এটা কি ছিল মাঠে, মনে করি মাঠের দৈর্ঘ্য, দৈর্ঘ্য না প্রস্থ ধরি, দৈর্ঘ্য ধরলেও হবে কিন্তু প্রস্থ ধরলে, দৈর্ঘ্য ধরলে একটু ভগ্নাংশ হবে আর প্রস্থ ধরলে সহজ হবে। মনে করি মাঠের প্রস্থ, প্রস্থ ক মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে, দেখো তাহলে মাঠের প্রস্থ হবে, প্রস্থ বলি কেন, মাঠের দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য হবে কত আমার আছে 1.5 গুণ, তাই না, 1.5 গুণ মানে প্রস্থ এত মিটার হবে, তাই না। মনে করি মাঠের প্রস্থ ক মিটার, তাহলে মাঠের দৈর্ঘ্য হবে 1.5 মিটার। তাহলে মাঠের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ, সুতরাং মাঠের ক্ষেত্রফল হবে, দৈর্ঘ্য আছে 1.5 ক গুণ ক, এত কি হবে বর্গ মিটার হবে, তাই না, বর্গ মিটার। তো এটা দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে দশমিক চিহ্ন দেখতে পাচ্ছ না, 1.5 ক স্কয়ার বর্গ মিটার। আচ্ছা দেখো তাহলে আবার বলি, দেখো বলছে যে মাঠটির
দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ মানে 1.5 গুণ বেশি, তাহলে মনে করি মাঠের প্রস্থ ক মিটার, তাহলে মাঠের দৈর্ঘ্য হবে এটাকে 1.5 দ্বারা গুণ করলাম 1 মিটার, তাহলে ক্ষেত্রফল কত এত। এখন একটা জিনিস দেখো যে বলেছে কি, এখানে বলেছে প্রতি বর্গ মিটারে 1 টাকা 90 পয়সা হিসেবে খরচ হয়। দেখো তাহলে আমি লিখবো যদি এরকম যদি থাকে মোট খরচ কত, মোট খরচকে যদি 1 বর্গ মিটারের খরচ দ্বারা ভাগ করো তাহলে ওই মাঠের ক্ষেত্রফল বা ওই ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে মোট খরচ হয়, মোট খরচ লিখতে হবে যে এত টাকা হিসেবে প্রতি বর্গ মিটারে, এখানে লিখি প্রতি বর্গ মিটারে 1.90 টাকা হিসেবে মোট খরচ কত দেখো তো, খরচ 10,200 কত যেন দেখলাম 60 টাকা। দেখো প্রতি বর্গ মিটারে এত টাকা হিসেবে মোট খরচ এত, তাহলে মোট খরচকে যদি 1 বর্গ মিটারের খরচ দ্বারা ভাগ করো তাহলে কিন্তু ওই ক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়ে যাবে। সুতরাং ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে, সুতরাং ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কত হবে দেখো, 10,260 ভাগ হলো 1.90, এত হবে কি বর্গ মিটার, ক্ষেত্রফল তো বর্গ মিটার হয়ে যাবে, বর্গ মিটার। এখন যদি ওটাকে ভাগ দাও তাহলে ভাগফলটা কত দাঁড়াবে দেখো তো, 10,260 ভাগ কত 1.90 হলো 5,400, 5,400 হবে ভাগফল। দেখো সমান সমান 5,400 বর্গ মিটার। এতটুকু বুঝতে পেরেছো কিনা দেখো, যেহেতু বলেছে ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের এত গুণ, তাহলে প্রস্থ যদি ক হয় তাহলে দৈর্ঘ্য হবে যত গুণ থাকবে, ওখানে যদি 3 গুণ থাকতো 3 দ্বারা গুণ করতাম, 5 গুণ থাকলে 5 দ্বারা গুণ করতাম, তাই না? তো যেহেতু বলছে 1.5 গুণ, তাহলে আমরা 1.5 গুণ প্রস্থ, তাহলে ক্ষেত্রফল কত, এ দুটো যদি গুণ করি এই সংখ্যা একটাই থাকবে, আর ক আর ক যদি গুণ করো তাহলে কি হবে, ক স্কয়ার হয়। তো প্রতি বর্গ মিটারে এটা কিন্তু দেওয়া আছে যে প্রতি বর্গ মিটারে এত টাকা হিসেবে মোট খরচ এত টাকা, তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত বলছি যে মোট খরচকে যদি 1 বর্গ মিটারের খরচ দ্বারা ভাগ দাও তাহলে কত হবে, তাহলে যে সংখ্যাটা পাবা ওই সংখ্যাটাই হবে ওই ক্ষেত্রটির ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল পেলাম। দেখো এখন একটা জিনিসের ক্ষেত্রফল এখানে এটা আর এটা, এইটার এইটা কিন্তু সমান, তাই না? এটা যেহেতু একটা জিনিসেরই ক্ষেত্রফল তাহলে এটি আর এটি কিন্তু একই হবে, সমান হবে। তো আমরা লিখব প্রশ্ন মতে, দেখো প্রশ্ন মতে 1.56, দেখো 1.56 ক স্কয়ার সমান 5,400, বা ক স্কয়ার সমান কত হবে দেখো 400 ভাগ হলো 1.5, বা ক স্কয়ার সমান ওটাকে যদি এটাকে যারা ভাগ করো তাহলে বোধহয় 3,600 হবে। দেখো তো ভাগ কত 1.5, হ্যাঁ 3,600, এখানে ভাগ করলে হবে 3,600। এখন এই স্কয়ার যদি ওই পাশে চলে যায় দেখো কি হবে, রুট হবে, তাই না? রুট 3600 হবে। সুতরাং ক সমান এটাকে করলে হবে 60। এটুকু বুঝতে পেরেছো কিনা দেখো।
আমরা তাহলে কি পেলাম, ক্ষেত্রটি আমি ক ধরেছিলাম, কি ক ধরেছিলাম, কিন্তু ক্ষেত্রটি প্রস্থ, তাহলে ক্ষেত্রটি প্রস্থ আমরা পেয়ে গেলাম। এবারে দৈর্ঘ্য কত, দেখো আমরা ডান পাশে একটু জায়গা যেহেতু রয়েছে, আমরা এখানে দেখো এই পরের অংশটি কিন্তু এখানে একটু করার চেষ্টা করছি। দেখো এখানে আমাদের অবশ্য ধরবে না, বুঝছো, ধরবে না, তো আমি প্রথমেই মুছে ফেলি, ঠিক আছে, তোমরা নিচে করবা, এখানে ধরবে না অঙ্কটি, আরেকটু বড় আছে, মুছে ফেলি। দেখো তাহলে ক সমান কি ছিল, ক ধরেছিলাম প্রস্থ, সুতরাং ক্ষেত্রটির প্রস্থ দেখো ক্ষেত্রটির প্রস্থ কত, 60 মিটার। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে, তাইলে দৈর্ঘ্য হবে যে তোমার কত আছে, প্রস্থের 1.5 গুণ, তাই না, তাহলে 60 ইনটু 1.5 এত মিটার হবে। তাহলে এটা গুণ করলে হবে 90 মিটার। তাহলে আমি দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম। আমি কি বলেছিলাম, প্রথমে পরিসীমা বের করতে হবে, তাই না, সুতরাং পরিসীমা দেখো, পরিসীমা আমরা জানি পরিসীমা সমান সমান 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো দেখো এটা কিন্তু আয়তক্ষেত্রের পরিসীমা, এটা কিন্তু ত্রিভুজের না, আবার ত্রিভুজের পরিসীমা হলো 3টে বাহুর যোগফল। আয়তক্ষেত্র যেহেতু আমাদের ক্ষেত্রটি ছিল একটা আয়তাকার ক্ষেত্র, এই জন্য এই সূত্রটি লিখলাম আমরা। দৈর্ঘ্য আছে কত, 90 প্লাস প্রস্থ হলো 60, এগুলো হলো মিটার, সমান 2 ইনটু 150, এটা হবে মিটার, তাই না, মিটার। তো এটা হবে কত, 300 মিটার। বাস, দেখো আগে যদি আমরা এখানে লিখতাম ডান পাশে, তাহলে কিন্তু ধরতো না, ভর্তি ঘিসি ঘিসি হয়ে যেত। তো এইবারে আমাদের কি বলেছে, এতটুকু জায়গা বেড়া দিতে কত টাকা খরচ হবে, তাই না, তাহলে এখানে বলে দিয়েছে যে দেখো প্রতি মিটার 2 টাকা 50 পয়সা ধরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে, তাহলে লিখতে হবে 2 টাকা 50 পয়সা হিসাবে দেখো এত টাকা হিসেবে বেড়া দিতে মোট খরচ হবে, এটাকে যদি তুমি এটা দ্বারা গুণ করো তাহলেই হয়ে যাবে। তাহলে হবে কত, দেখো 300 গুণ 2 এত টাকা, এটাকে যদি গুণ করো তাহলে 750 টাকা হবে, তাই না, গুণ করলে 750 টাকা হবে। তো আমাদের অঙ্কটির উত্তরই কিন্তু হবে 750। আমরা করলাম কত নম্বর, 21 নম্বর। তাহলে আমাদের উত্তরটি কত কত দাঁড়ালো দেখো, সুতরাং উত্তরটি দাঁড়ালো আমাদের 750 টাকা। আবারও একবার বলি, তোমরা তুলো, দেখো বোর্ডে আগে ছিল কত, ওগুলো তোমাদের খাতায় আছে নিশ্চয়ই। তো প্রথমে আগের বোর্ডটিতে ছিল আমাদের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ বেশি, তাহলে আমি যদি প্রস্থ ধরে নিই ক মিটার, তাহলে দৈর্ঘ্য হবে 1.5 ক মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না। তাহলে এভাবে আমরা একটা ক্ষেত্রফল বের করলাম। তারপরে দেয়া ছিল যে আমাদের 1 টাকা 90 পয়সা হিসেবে মোট খরচ দেওয়া ছিল একটা, তাই না।
তো মোট খরচকে যদি প্রতি বর্গ মিটারে খরচ দ্বারা ভাগ করো তাহলে যে সংখ্যাটি পাবে সেটা হলো কি ওই ক্ষেত্রটির ক্ষেত্রফল। তো এভাবে আমরা ক্ষেত্রফল বের করলাম। আবার দৈর্ঘ্য প্রস্থ ধরেও একটা ক্ষেত্রফল বের করলাম। ওই দুটো ক্ষেত্রফল যেহেতু অ্যাক্টিভ তাহলে আমরা লিখব প্রশ্ন মতে ওই ক্ষেত্রফল অর্থাৎ 1.5 স্কয়ার সমান সমান কত ছিল, ওখানে আমরা পেয়েছিলাম 5400 5400। ওখান থেকে ক্যালকুলেশন করে আমি কয়ের একটা মান বের করেছি। কত হয়েছে সেটি হয়েছিল 60। তাহলে কয়ের মান হয়েছিল 60। তাহলে ক ছিল কি, ক ছিল মূলত ক্ষেত্রটি প্রস্থ। তাহলে প্রস্থ হলো 60 মিটার। তাহলে দৈর্ঘ্য হবে কত, ওই প্রস্থকে আবার 1.5 দ্বারা গুণ করতে হবে 90 মিটার। তাহলে পরিসীমা বের করতে হবে, কারণ যেহেতু চতুর্দিকে আমাদের বেড়া দিতে হবে তাহলে আমাদের পরিসীমা বের করতে হবে। তো পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। কার পরিসীমা, আয়তকার ক্ষেত্রে, যেহেতু আমাদের ওই ক্ষেত্রটি ছিল আয়তকার ক্ষেত্র। তো পরিসীমা আমরা বের করলাম, এটা হলো 90, এটা হলো 60, 9 কত 15 150, 150 কে 2 দ্বারা গুণ করলে কত হবে 300 মিটার আমার মোট পরিসীমা। তাহলে এক মিটারে বেড়া দিতে খরচ হয় কত, এখানে বলেছে 2.5 টাকা হয়, তাই না, খরচ হয় 1 বর্গ মিটার। তাহলে এত টাকা যদি 1 বর্গ মিটারে হয়, এত বর্গ মিটারে কত হবে, বেশি হবে, তাহলে গুণ হয়ে যাবে। তো এত টাকা হিসেবে বেড়া দিতে মোট খরচ এটা গুণ এটা 750 টাকা। উত্তর 750 টাকা। আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। তো এরপর তাই দেখি আরো করা যায় কিনা। হ্যাঁ, তো 22 নম্বর অঙ্কটি করি। দেখো 22 নম্বর অঙ্কটি একটু করার চেষ্টা করছি। বাইশ নম্বর অঙ্কটি বলছি কি, দেখো বলেছে যে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে, অর্থাৎ এই রুমটার কথাই যদি বলি আমরা, এই রুমটুকে আমরা কার্পেটিং করব, তাতে আমাদের খরচ হবে 7200 টাকা। এই রুমটাকে যদি আমরা কার্পেটিং করি তাহলে লাগবে কত, 7200। তারপরে বলছি কি, দেখো যদি ঘরটির দৈর্ঘ্য, এখান থেকে দৈর্ঘ্য যদি আমি 3 মিটার কমিয়ে দেই তাহলে কার্পেটে তো 3 মিটার কমে যাবে, তাই না। তাহলে বলছি আগে যে খরচটা হতো তার থেকে 576 টাকা কম হবে। বলছে তাহলে আর একটু খরচ তো নিশ্চয়ই কমে যাবে, যত কম কার্পেট কিনবে তত তো কম খরচ হবে। তো বলছে তাহলে খরচটা কমে যাবে কত, 576 টাকা কমে যাবে। তাহলে ওই ঘরটির প্রস্থ কত, তাই না। এখানে প্রস্থ কিন্তু কমায়নি, বলছে কি শুধুমাত্র প্রস্থ কমিয়েছে, দৈর্ঘ্য কমায়নি, কিন্তু দৈর্ঘ্য কমায়নি। তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নিই। মনে করি দৈর্ঘ্য ক মিটার, প্রস্থ খ মিটার, পাটিগণিত অঙ্ক তো এই জন্য আমরা xy সাধারণত ধরি না। লিখো মনে করি ঘরটির দৈর্ঘ্য ক মিটার এবং প্রস্থ, এখানে লিখি, এবং প্রস্থ খ মিটার, এটা ধরে নিলাম, দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নিলাম। তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। সুতরাং ক্ষেত্রটির ক্ষেত্রফল, সুতরাং ঘরটির ক্ষেত্রফল কত হবে, দেখো ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ ক বর্গ মিটার। আচ্ছা, এখন এত বর্গ মিটারে খরচ হয় কত, খরচ হবে বলছে কত ছিল আমাদের এখানে 7200 টাকা। তো এখন আমি যদি এখানে বলেছি কত, কি কমাতে হবে, ঘরটির প্রস্থ। তাহলে এখন যে ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে থাকে কত, কমলে কি মাইনাস হয়ে যাবে। তাহলে এখন ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে ক্ষেত্রফল হবে, দেখো একবার আমি লিখে দিই, ক্ষেত্রফল হবে
কত ক্ষেত্রফল হবে তোমার এখানে আমার আছে দৈর্ঘ্য যা আছে তাই ক, আর প্রস্থ কিন্তু কম হবে তাই না? প্রস্থ কমছে না? আবার একটু দেখি ঘরটির প্রস্থ, হ্যাঁ প্রস্থ তাহলে আছে আমার কত, খ মিটার। এখান থেকে 3 মিটার কমলে কত হবে, খ বিয়োগ 3, তাই না? খ মাইনাস 3 এত বর্গ মিটার লিখবো, তাই না? যেহেতু আমার ক্ষেত্রফল, এজন্য বর্গ মিটার লিখতে হবে। তাহলে এখন বলছি দেখো, তাহলে আমি যদি কমাই, ক্ষেত্রফল কমাই আর প্রস্থ কমাই, তাহলে ক্ষেত্রফলটাও কমে যাবে। এখন এই এত বর্গ মিটারে খরচ হয়েছে কত টাকা, দেখো একটা টাকা আছে ৭২০০, আবার এততেও কিন্তু একটা খরচ আছে, তাই না? আচ্ছা, তাহলে এত বর্গ মিটারে খরচ হয় কত সেটা দেখো। অত বর্গ মিটারে খরচ হয়, লেখো ক ইন্টু খ বিয়োগ 3 এত বর্গ মিটারে খরচ হয় কত আমার। এখানে এই বর্গ মিটারে খরচ ছিল আমার ৭২০০, এখান থেকে কম বলছে, তাইলে দেখো ৭২০০ মাইনাস হবে কত, কত টাকা কম ছিল, ৫৭৬, তাই না? এখানে আছে দেখো ৫৭৬ টাকা, হ্যাঁ ৫৭৬ টাকা কমে যাবে, তাই না? এত টাকা ৬ আর আছে কত, ১০/৪ হলে হাতে হলো ১, ৭ আর ১ ৮ আর ২ ১০ হাতে হলো ১, ৫ আর ১ ৬, ৮ ৬ ১২, আর এত টাকা। তাহলে বলছে কি যে এত বর্গ মিটারে খরচ হয়, তাহলে আমার এত টাকা। এখন দেখো আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা করতে পারি যে এত বর্গ মিটারে যদি খরচ হয় আমার এত টাকা, ১ বর্গ মিটারে কত হয়, আবার এত বর্গ মিটারে কত হয়, ওই টাকাটাই কিন্তু এই টাকা। আমরা লিখবো দেখো এত বর্গ মিটারে খরচ হয় কয় টাকা, ৭২০০ টাকা। ১ বর্গ মিটারে খরচ হবে কত টাকা, নিশ্চয়ই এত বর্গ মিটার থেকে কম হবে। তাহলে কি করতে হবে আমাকে, ৭২০০ ভাগ দিতে হবে কত, এই বর্গ মিটার ক খ, তাই না? এত টাকা আমার, তাহলে এই বর্গ মিটারে খরচ হয় কত টাকা দেখো। সুতরাং ক ইন্টু খ বিয়োগ ৩ এত বর্গ মিটারে খরচ হবে, বেশি হবে, ১ বর্গ মিটার থেকে তো বেশি হবে, তাই না? তাহলে এটা দ্বারা গুণ হয়ে যাবে, ৭২০০ গুণ চিহ্ন দিয়ে দেই, গুণ ক খ বিয়োগ ৩ ভাগ হলো ক খ টাকা। এখানে আমি এই ক আর এই ক কেটে দিই, তাহলে ৭২০০ খ বিয়োগ ৩ ভাগ হলো খ টাকা। আচ্ছা দেখো, তাহলে এত বর্গ মিটারে খরচ হলো আমার এত টাকা, আমি কিন্তু আগেই লিখে রেখেছি দেখো এত বর্গ মিটারে খরচ হবে এত টাকা। তাহলে প্রশ্ন বোধ আমি কি লিখবো, এইটা সমান এটা, বুঝতে পারতেছো? তাহলে এটা সমান এটা। আরেকবার বলি দেখো, যেহেতু বোর্ডটি আমাকে মুছতে হবে এই জন্য আগে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো বলছে যে একটা ঘর, আয়তাকার একটা ঘর আছে, ঘরটি যদি তুমি সমস্ত কার্পেটিং করো সমস্ত রুমটি, তাহলে ১ টাকা খরচ হবে, ৭২০০। তাহলে আমাদের দৈর্ঘ্য বা প্রস্থ দেয়া নেই, মনে করলাম দৈর্ঘ্য ক মিটার এবং প্রস্থ খ মিটার। তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল ক গুণ খ মানে ক খ বর্গ মিটার। তাহলে অত বর্গ মিটারে খরচ হয় কিন্তু ৭২০০ টাকা। তারপরে আবার বলছে কত, যদি প্রস্থ ৩ মিটার কম হয় তাহলে আবার খরচ কিছু কমে যাবে। বলছে দেখো ঘরটির প্রস্থ ৩ মিটার কম হলে ক্ষেত্রফল হবে কত, দেখো দৈর্ঘ্যের কথা কিন্তু কিছু বলে নেই, কমে নাই, আগে যা ছিল তাই। প্রস্থ আছে কত, প্রস্থ রয়েছে খ, এখান থেকে ৩ মিটার কম মানে কি মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেল। তাহলে এটা থাকলো দৈর্ঘ্য, এটা থাকলো প্রস্থ, দুটো গুণ করলাম, তাহলে তার ক্ষেত্রফল বের হয়ে গেল।
তাহলে এত বর্গ মিটারের খরচ বলছে কম কত 576, এত টাকা কম হয়, তাহলে খরচ কত হয়? তাহলে দেখো দেখো এত বর্গ মিটারের খরচ হয় তোমার ওই আগে যে খরচ ক খ বর্গ মিটারের যে খরচটা ছিল ওখান থেকে যেটা কম হয় সেটা বিয়োগ করে দিলাম। বিয়োগ করার পরে যে টাকা থাকলো ওই টাকা হলো এত বর্গ মিটারের খরচ হয়। তাহলে আমার দেখো ক খ বর্গ মিটারের খরচ হয় এত টাকা, এক বর্গ মিটারের খরচ হয় কত টাকা? এই যে আমাদের ক্ষেত্রফলটি ছিল এটাই খরচ হয় কত? এই খরচ হয়। এখন এখান থেকে দেখো এই খরচ আর এই খরচ কিন্তু একই জিনিসের ক্ষেত্রফল খরচ। তাহলে প্রশ্নপত্রে লিখবো এটা সমান এটা। তাহলে আমরা মুছে ফেলি, দেখো মুছে ফেলি। বিয়োগফলটি তো আমাদের লাগবে। দেখো প্রশ্ন মতে প্রশ্ন মতে 7200 খ বিয়োগ 3 ভাগ হলো খ সমান হলো এটা 6624। বুঝতে পারছো নিশ্চয়ই, কারণ এটাও যার ক্ষেত্রফল, এটাও মানে যার খরচ, যতটুকু জায়গা এটাও কিন্তু ততটুকু জায়গারই খরচ। তাহলে আমরা এবার নিচেরটুকু মুছে ফেলি। দেখো ঠিক তুলছি কিনা, 7200 খ বিয়োগ 3 ভাগ খ 6624, ঠিক আছে। এবারে আমরা যদি গুণ করি এটা দ্বারা এটাকে গুণ করব, খ দ্বারা এটাকে কোনাকুনি গুণ করব, বা 7200 খ বিয়োগ 300 300 3 দুগুণ 6 3 সাথে 21 গুণ করলে এটা হয় না? দেখো 300 300 3 দুগুণ 6 3 সাথে 21। আর খ দ্বারা যদি ওটাকে গুণ করা হয় তাহলে 6 6 2 4 খ হবে, তাই না? আচ্ছা, এখন খ দুটো এক পাশে নেই আর এই সংখ্যাটাকে আরেক পাশে নিয়ে যাই। তাহলে আমরা লিখব, দেখো 200 খ বিয়োগ 6 6 2 4 খ, এটা মাইনাস হয়ে গেছে, এটা বড় পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাই না? 2 1 6 0 0 এটা হয়ে যাবে, তাই না? এটা হয়ে যাবে। এখন যদি আমরা বিয়োগ করি এটাকে কত হয় দেখো, 4 এর সাথে 10 হবে, 6 হলে হাতে হলো 1, 2 এর 3 এর সাথে হলে 10 হবে, 7 হলে হাতে হলো 1, 7 আর 5 12 হাতে হলো 1, 4 আর 7 মিলে যায়। এত সমান 2 1 6 0 0। এখন এটা যেহেতু গুণ আকারে আছে ওর পাশে গেলে কি হবে? ভাগ আকার হয়ে যাবে। খ সমান 2 1 6 0 0 ভাগ 5 7 6। এখন এটাকে আমরা কাটাকাটি করব, কিন্তু আসলে আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে আমি ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দিলাম, কাটাকাটি সহজ হয়। তারপরে আমি এখানে ভাগ করলাম, দেখো 2 1 6 0 0 ভাগ কত 5 7 6 কত হয় 37.5। এটা হলো 37.5। দেখো বা খ সমান সমান 37.5। তাহলে আমাদের অঙ্কটিতে চেয়েছিল কি, দেখো তো একটু, কত নম্বর অঙ্ক? 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্কতে চেয়েছিল আমাদের ঘরটির আসলে প্রস্থ কত। তাহলে ঘরটির প্রস্থই কিন্তু খ ছিল, তাই না? প্রস্থই খ ছিল, সুতরাং ঘরটির প্রস্থ দেখো, সুতরাং ঘরটির প্রস্থ 37.5 মিটার। উত্তর তো আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। দেখো আগের বোর্ডের অংশটি আমি বারবার বুঝিয়েছি, আবারও বলছি যে এই ক্ষেত্রফলটি আমরা দেখেছিলাম যে 576 টাকা যদি কম হয় তাহলে ক্ষেত্র মানে খরচ কত হবে? 7200 থেকে
576 বিয়োগ করলে যেটা থাকছে সেটা। আর আমরা এই পাশ থেকে কিন্তু আবার এটা করেছিলাম যে ক্ষেত্রফল যদি প্রস্থ যদি তোমার 3 মিটার কমে যায় তাহলে যে ক্ষেত্রফলটা হবে ওই ক্ষেত্রফলে কত টাকা খরচ হয় সেটা বের করেছিলাম। তো সেটা এই দুটো কিন্তু সেই একই জিনিস। এই জন্য প্রশ্ন মতে এটা সমান এটা, এখান থেকে আমরা কি করলাম, এটা দ্বারা এটাকে গুণ করলাম, এটা দ্বারা এটাকে গুণ করলাম, এটা হলো, আর এই খ দ্বারা এটাকে গুণ করলাম, এটা হলো। তারপরে আমরা এখন ক্যালকুলেশনের নিয়মটা কি দেখো, খ গুলো এক পাশে আনলাম, এটা খ ছিল আর এটা ছিল, ওপাশে দেখো প্লাস, কোনো চিহ্ন ছিল না, প্লাস ছিল, এপাশে আসলে মাইনাস হয়ে যাবে, আবার এটা ছিল মাইনাস, ওপাশে আসে প্লাস হয়ে গেছে। তো প্লাস তো আর দিতে হয় না, দেখো এখন এটার থেকে যদি এটা মাইনাস করা হয় তাহলে এত থাকে 576, খ তো থাকবেই, আর এটা রয়েছে। এখন এটা যদি গুণ আকারে আসে ওপাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। এখন এটাকে এটা দ্বারা যদি এটাকে ভাগ দাও তাহলে এত হবে। তাহলে আমি যেহেতু অঙ্কটিতে চেয়েছে প্রস্থ কত, তাহলে খ আমরা কিন্তু প্রস্থ ধরেছিলাম, তাহলে ঘটির প্রস্থ আমরা পেয়ে গেলাম। তো নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছ অঙ্কটি। এরপরে দেখো আরো অঙ্ক আছে। আমরা যদি 80 মিটার, আমরা 23 নম্বর অঙ্কটি করব। আমরা তোমরা তো বুঝতে পেরেছো এতক্ষণে অঙ্কটি। আমরা 23 নম্বর অঙ্কটি একটু লক্ষ্য রাখি, দেখো তোমরা তুলছো কিনা দেখি তো একটু খাতা। আচ্ছা এতক্ষণে তুলে ফেলছো, আমি মুছে ফেলি। তেইশ নম্বর অঙ্কটি করি আমরা। 23 নম্বর অঙ্কটিতে কি রয়েছে দেখো তো একটু। 23 নম্বর অঙ্কটিতে রয়েছে 80 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটা আয়তাকার বাগানের ভিতরে 4 থেকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। ভিতরের চৌত্র রয়েছে। আমি যদি বাগানটাকে এখানে তৈরি করি, দেখো এই একটি বাগান ছিল, 80 মিটার দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা ছিল কত 80, আর প্রস্থ ছিল 60, তাই না? এভাবে ছিল 80 আর 60, তাই না? এরপরে কি বলছে দেখো, এর চতুর্দিকে 4 মিটার, বলছে কি বাগানের ভিতর কিন্তু বাইরে না। তাহলে ভিতরে আমরা যদি আমরা 4 মিটার চওড়া এরকম রাস্তা দিয়ে দিই, এই 4 মিটার চওড়া রাস্তা আছে, তাই না? রাস্তা আছে, তাহলে এই জিনিসটি কিন্তু 4 মিটার, এইটুকু এই অংশটুকু কিন্তু আমার 4 মিটার, এইটুকু 4, এইটুকু 4, এইটুকু 4, এইটুকু 4, আর এইটুকু 4, তাই না? 4। এরপরে কি বলেছে দেখো, প্রতি বর্গ মিটারে যদি 60 টাকা 25 পয়সা দরে ওই পথ বাঁধানো হয়, অর্থাৎ তাহলে আমাকে 60 টাকা 25, তাহলে আমাদের প্রথমেই কি করতে হবে, আমাদের মূল লক্ষ্য থাকবে কিন্তু এই পথটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। তারপরেই আমরা এর কত খরচ হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমি যদি দেখো, আগে এই ধরনের অঙ্ক করা হয়েছে আগের ক্লাসে, এই আমি পুরোটার ক্ষেত্রফল যদি বের করি, তার থেকে যদি আমি ভিতরের এইটুকু ক্ষেত্রফল, রাস্তা বাঁধেটুকুর ক্ষেত্রফল বের করি, তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি রাস্তা বাঁধের এই ক্ষেত্রফলটি আমরা বিয়োগ করি, তাহলে কিন্তু রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে চলো আমরা রাস্তার ক্ষেত্রফল বের করার চেষ্টা করছি। দেওয়া আছে, দেখো দেওয়া আছে ক্ষেত্র না বাগান, কি আছে এটা, ক্ষেত্র নাকি বাগান? আচ্ছা বাগান, হ্যাঁ বাগানের দৈর্ঘ্য দেখো, বাগানের দৈর্ঘ্য 80 মিটার। বাগানের প্রস্থ কত আছে দেখো তো, প্রস্থ হচ্ছে 60 মিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল কত, সুতরাং বাগানের ক্ষেত্রফল হবে 80 গুণ 60, এটা হবে কি মিটার মিটার গুণ করলে কি হয়, বর্গ মিটার হয়, তাই না? বর্গ মিটার। তো গুণ করলে কত হবে, 6 8 48, 48 00 বর্গ মিটার।
এই 4800 বর্গমিটার এই ক্ষেত্রফলটি কিন্তু পুরোটা। এখন দেখো মজার ব্যাপার হলো কি, আমার এইটুকু যদি 4 হয় তাহলে আমার দেখো এইটুকু 4 আছে, আবার এই পাশে এইটুকু কিন্তু 4 আছে, তাই না? তাহলে আমার এই এই আর এই পর্যন্ত পুরো দৈর্ঘ্য ছিল 80। তাহলে এখন যদি আমি এই রাস্তা বাদে করি তাহলে আমি এখান থেকে কাউন্ট করতে হবে এই পর্যন্ত, তাই না? তাহলে দেখো এই পাশে 4 বাদ যাবে, এই পাশে 4 বাদ যাবে, অর্থাৎ রাস্তা বাদে দৈর্ঘ্যটি হবে কি, দেখো মোট দৈর্ঘ্য থেকে বাগানের যে দৈর্ঘ্য ছিল মোট দৈর্ঘ্য থেকে আমাকে 4 আর 4 8, অর্থাৎ যতটুকু প্রস্থ রাস্তাটি আছে তার ডাবল বাদ দিতে হবে। ডাবল কেন? দুই পাশ দিয়ে কিন্তু মাইনাস হয়ে যাবে, তাই না? দুই পাশ দিয়ে মাইনাস হয়ে যাবে। ঠিক একই ভাবে প্রস্থর কথা যদি বলি, দেখো প্রস্থ আমার এখান থেকে এই পর্যন্ত কাউন্ট করতে হবে। তাহলে এই পাশে কিন্তু এটুকু অলরেডি 4 চলে গেল, আর এ পাশেও কিন্তু 4 চলে যাবে। তাহলে প্রস্থর বেলায় আমরা কি করব, বাগানের যে প্রস্থ ছিল তার থেকে কিন্তু আমরা যতটুকু প্রস্থ আছে রাস্তাটির করে ডাবল দিয়ে, ওকে ডাবল দিয়ে গুণ করে মোট প্রস্থ থেকে বাদ দিলে আমরা রাস্তা বাদে প্রস্থ পেয়ে যাব। তো আমরা দেখো করার চেষ্টা করছি, কি করব দেখো, দেখো রাস্তা বাদে আমি লিখি যে রাস্তাটি দেওয়া আছে, রাস্তাটি কত, রাস্তাটি 4 মিটার চওড়া। যেহেতু রাস্তাটি, হয়তো বুঝতে পারতেছো কিনা, নতুন কলম একটু চিকন আসতেছে, যেহেতু রাস্তাটি 4 মিটার চওড়া, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কলম, যেহেতু রাস্তাটি 4 মিটার চওড়া সেহেতু রাস্তা বাদে দৈর্ঘ্য, সেহেতু রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, বাগানের দৈর্ঘ্য কত হবে দেখো, দৈর্ঘ্য হবে 80 মাইনাস 4 গুণ 2, এটা হবে কি, এটা হবে মিটার, তাই না? সমান সমান 80 বিয়োগ 4 গুণ 8 মিটার সমান সমান 72 মিটার। আচ্ছা তোমরা, আমি দেখি তো তোমরা দূরের থেকে এত চিকন কালি লেখা দেখতে পারছো কিনা। নতুন কলম তো এই জন্য কালিটি চিকন হয়ে যাচ্ছে, একটু কষ্ট হচ্ছে তোমাদের মনে হয় বুঝতে। তো পুরাতন কলম দিয়ে লেখার চেষ্টা করি, দেখি তাহলে। তো যেহেতু রাস্তাটি 4 মিটার চওড়া, তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হলো এত। একইভাবে রাস্তা বাদে বাগানের প্রস্থ এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ কত হবে দেখো, প্রস্থ হবে যে আমাদের ছিল 60, তো 60 বিয়োগ 4 মিটার চওড়া এর ডাবল, তাই না? এত মিটার। তাহলে কত হবে দেখো, 60 মাইনাস 4 গুণ 8 মিটার সমান সমান কত, 60 থেকে গেলে 8 কত হবে, 52 মিটার। আচ্ছা দেখো এই রাস্তাটি যদি আমাদের বলতো যে বাগানের চতুর্দিকে বাহিরে, তাহলে কিন্তু আমার এই 4 আর 4 এখানে আমরা কি করলাম, মাইনাস করলাম, তাহলে কিন্তু আমাদেরকে প্লাস করতে হতো। বুঝতে পারতেছো, যেহেতু ভিতরে এজন্য কমে গেছে আর বাইরে হলে কিন্তু বেড়ে যাবে। তো আবার যেহেতু আমাদের বোর্ডে আর জায়গা নেই, আবার এইটুকু মুছতে হবে, কিন্তু আবার একবার বলি, বাগানের দৈর্ঘ্য ছিল কত, 80, প্রস্থ ছিল 60, তাহলে বাগানের ক্ষেত্রফল কত, যেহেতু আয়তকার বাগান সেহেতু দৈর্ঘ্য গুণ প্রস্থ হলো এর ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ করে আমরা ক্ষেত্রফল বের করলাম। এরপরে বলছি কি দেখো, আমাকে পুরো ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফলটু বিয়োগ করতে হবে। তো এখন আমি কি করব, ভিতরে এই রাস্তা বাদে আমি প্রস্থ বের করব, রাস্তা বাদে দৈর্ঘ্য বের করব। যেহেতু রাস্তাটি 4 মিটার চওড়া সেহেতু রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত হবে, 80 বিয়োগ রাস্তার দুই পাশ দিয়ে কমে যাবে, এজন্য যতটুকু চওড়া থাকবে রাস্তা তার ডাবল বিয়োগ করতে হবে, অর্থাৎ 4 গুণ 2 = 8 বিয়োগ করলে 72 হয়। একইভাবে রাস্তা বাদে বাগানের প্রস্থ কি হবে, ওই একইভাবে মোট প্রস্থ থেকে বাগানের প্রস্থ থেকে আমাদের রাস্তার ডাবল বিয়োগ করতে হবে, বিয়োগ করলে পরে 52 মিটার হবে। তাহলে এখন রাস্তা বাদে ক্ষেত্রফল কত সেটি আমরা বের করি, তোমরা নিশ্চয়ই তুলে ফেলছো। রাস্তা বাদে এই ক্ষেত্রফলটি কিন্তু আমাদের লাগবে, মনে রাখতে হবে যে 4800টা কিন্তু আমাদের লাগবে। দেখো
রাস্তা বাদে ক্ষেত্রফল এটা কত নম্বরে ছিল, কত নম্বর করতেছি আমরা 23 নম্বর, নম্বরটি আমরা 9 বুঝলাম। সুতরাং রাস্তা বাদে বাগানের কি ক্ষেত্রফল, সমান সমান কত, দৈর্ঘ্য আছে কত 72 গুণ প্রস্থ আছে কত 52, এত বর্গ মিটার, এত বর্গ মিটার। ঠিক আছে, এটাকে আমরা গুণ যদি করি, গুণ করলে কত হবে দেখো, 72 ইন্টু 52 ইন্টু 52, 3744 হয়েছে কত 3744 বর্গ মিটার। তো এটা পেলাম, এই যে 3744 বর্গ মিটার ক্ষেত্রফলটি পেলাম, এই ক্ষেত্রফল কিন্তু এই ভিতরেরটুকু। আর 4800 ছিল যে ক্ষেত্রফলটি, এটা ছিল পুরোটা। তো পুরোটা থেকে যদি ভিতরটি আমরা মাইনাস করে নিয়ে যাই, তাহলে কিন্তু আমার রাস্তার ক্ষেত্রফলই থাকবে। এবারে আমরা লিখব রাস্তার ক্ষেত্রফল। এবারে আমি নিচেরটুকু যদি মুছে ফেলি দেখো, রাস্তার ক্ষেত্রফল কত হবে, আমরা আগে লিখব বড়টি 4800 বিয়োগ 3744 এত বর্গ মিটার। এখন যদি আমরা বিয়োগ করি দেখো, বিয়োগ করলে কত হবে, 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতে হলো 1, 4 এর 5, 5 আছে কত 10 হবে, 5 হলে হাতে আমার 1, 7 আর 8, আর 8 আর 8 মিলে যায় 0, পরে হাতে কিছুই নেই, 3 আর 4, 1056 বর্গ মিটার। তাহলে দেখো রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এখন কি বলছে, রাস্তার ক্ষেত্রফল বের করে আমাদের বলছে কি দেখো তো, যে প্রতি বর্গ মিটারে আমাকে 60 টাকা 25 পয়সা ধরে আমাকে কি করতে হবে, আমাকে পথ বাধাই করতে হবে, তাই না, পথ বাধাই করতে হবে। তো আমার প্রতি বর্গ মিটারে আসে কত, প্রতি বর্গ মিটার দেখো 1 বর্গ মিটারে পথ বাধাই করতে বা রাস্তা বাধাই করতে 1 বর্গ মিটারে খরচ হয় 60 টাকা 25 পয়সা, তাই না। দেখো তাহলে দেখো 1 বর্গ মিটার পথ নাকি রাস্তা, রাস্তায় তো লিখেছি আছে, দেখো 1 বর্গ মিটার রাস্তা বাধাই করতে খরচ হয় কয় টাকা, 60 টাকা 25 পয়সা, তাই না, এত টাকা। 1 বর্গ মিটারে যদি এত টাকা খরচ হয়, দেখো আস্তে আস্তে কালি হয়ে যাচ্ছে একটু মোটাই, 1 বর্গ মিটার রাস্তা বাধাই করতে খরচ হয় এত টাকা। সুতরাং আমার রাস্তার ক্ষেত্রফল ছিল কত, রাস্তার ক্ষেত্রফল ছিল 1056 বর্গ মিটার রাস্তা বাধাই করতে খরচ হবে, দেখো 1056 গুণ 7.25 টাকা। তো এটাকে যদি আমরা গুণ করি, এটাকে গুণ করলে কত হয়েছিল আমাদের, 4800 মাইনাস 3744 করলে কত হয়েছে, এত গুণ হলো কত 7.25, 7.25 7656 টাকা, 7.25 টাকা হিসেবে না, হ্যাঁ 7656 সমান 7000
কত জন 7000 হইল 7656 7656 টাকা। তাহলে দেখো আমি যদি এই রাস্তাটি চতুর্দিকে রাস্তাটি আমি বাধাই করতে যাই তাহলে আমার এত টাকা খরচ হবে। তো উত্তর কত দেখো 7 6 5 6 টাকা। আবারও একবার বলি দেখো আমাকে অঙ্কটিতে বলেছে যে একটা আয়তাকার ক্ষেত্র আছে যার দৈর্ঘ্য আছে 80 এবং প্রস্থ আছে 60 এবং এর ভিতরে চতুর্দিক দিয়ে একটি রাস্তা রয়েছে, সেই রাস্তাটির প্রস্থ হলো কত 4 মিটার চওড়া ছিল। তাহলে ওই রাস্তাটিকে যদি আমি বাধাই করি তাহলে মোট কত টাকা খরচ হবে। তাহলে রাস্তার ক্ষেত্রফলটি আমাকে আগে বের করতে হবে, তাই না? রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। রাস্তার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? আমরা রাস্তার ক্ষেত্রফল বের করব মোট ক্ষেত্রফল থেকে যদি আমি ভিতরের ক্ষেত্রফলটুকু বাদ দিই তাহলে কিন্তু রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমি দেখো আগের পৃষ্ঠায় প্রথম থেকে আবার শুরু করছি বোঝানো যে আমার দৈর্ঘ্য ছিল 80 প্রস্থ ছিল 60, তাহলে ক্ষেত্রফল কত 80 গুণ 60 কত 4800। তো এরপরে দেখো আমি ভিতরের দৈর্ঘ্য আমি পাবো কত। এখানে দেখো আমার যেহেতু 4 মিটার করে চওড়া আছে, এপাশেও 4 চলে যাবে দৈর্ঘ্যের বেলায়, এপাশেও 4 চলে যাবে, অর্থাৎ মোট দৈর্ঘ্য থেকে 8 চলে যাবে। তাহলে আমার রাস্তাবাদী দৈর্ঘ্য থাকবে 80 মাইনাস 8 মানে 72। একইভাবে যদি আমি প্রস্থর বেলায় আসি, মোট প্রস্থ ছিল কত 60, এখান থেকে আমার এপাশে 4 কমে যাবে, এপাশে 4 কমে যাবে, অর্থাৎ মোট রাস্তার ডাবল কমে যাবে। তো আমার ছিল 60, এখান থেকে যদি রাস্তার ডাবল মানে 4 এর ডাবল 8 মাইনাস হয়ে যায় তাহলে থাকে কত 52। তাহলে আমি রাস্তা বাদের দৈর্ঘ্য পেলাম কত 72 মিটার, রাস্তা বাদে প্রস্থ পেলাম কত 52 মিটার। তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল কত পাবো 72 গুণ 52 করলে 3744 হয়েছিল। এই দেখো রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হলো 3744 বর্গ মিটার। এটা হলো এই ভিতরের এই অংশটুকু। দেখো এই যে এই এখন যদি আমি এই ভিতরের এই অংশটুকু বাদ দিয়ে এরপর ডিলিট করে দিই, এইটুকু বাদ দিই, এইটুকু আমরা বাদ দিয়ে দিলাম, এই বাগানের ভিতরটুকু যদি আমরা বাদ দিয়ে দিই, এটুকু পুরো বাদ, তাহলে তো আমার রাস্তা থাকবে, তাই না? তাহলে পুরোটা ছিল কত 4800 আর এই ভিতরটুকু পেলাম এত। এখন পুরোটা থেকে এটা মাইনাস করলে থাকলো এই 1056। এটাই মূলত কিন্তু আমার এই চতুর্দিকে ক্ষেত্রফল। তো এখানে বলছে যে 1 বর্গমিটার বাধাই করতে আমার কত টাকা খরচ হবে? আমার খরচ হবে 60 টাকা 25 পয়সা। তাহলে এত বর্গমিটার বাধাই করতে মোট কত টাকা খরচ হবে? গুণ করলে 1 বর্গমিটার যা আছে ওটাকে গুণ করলেই হয়ে যাবে এত টাকা। তো উত্তর এত টাকা। তো আজকে আমরা 4-5টি অঙ্ক করলাম, বাকি আরো একটি ক্লাস নিতে হবে। এখানে কয়েকটি সৃজনশীল অঙ্ক রয়েছে, তো ওগুলো আরেকটি অঙ্ক করব। তোমরা আশা করি ক্লাসটি বাসায় দেখবে এবং বারবার করবে। যদি কোথাও না বুঝো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো ঠিক আছে, আজকে আর নয়, আমরা আগামী ক্লাসের প্রত্যাশায় আজকে ক্লাস শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে। ধন্যবাদ।